আজকে আমরা পড়ব ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো এই চ্যাপ্টারটাতে আমরা প্রথমে দেখব তুল্যাঙ্ক ভার কি। তুল্যাঙ্ক ভার হলো কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, বা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনকে উক্ত মৌলের তুল্যাঙ্ক ভার বলা হয়। তো আমি এখানে লিখে ফেলেছি, আমরা একটু যদি কেয়ারফুলি দেখি, কোনো মৌলের যত ভাগ ওজন, ওই ওজনটা এত ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, বা কোনো যৌগ থেকে ওই পরিমাণ হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিন প্রতিস্থাপিত করতে পারে, তাহলে তত ভাগ ওজনকে, ওই ওজন যে ওজনটা পেলাম সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই মৌলের তুল্যাঙ্ক ভার। যেমন একটা উদাহরণ আমরা দিই, ধরো একটা যৌগের সংকেত আমি লিখলাম Cu2O, কিউপ্রাস অক্সাইড। এই কিউপ্রাস অক্সাইড যৌগে দুটো মৌল আছে আমরা দেখতে পাচ্ছি, একটা হলো কপার, একটা হলো অক্সি। তো এই কপার যে মৌলটা, সেই কপার মৌলটার পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট আমরা জানি 63.5। তো এখানে কতগুলো আছে? কপার আছে 63.5 ইন্টু 2, তাহলে এত ভাগ ওজনের কপার যুক্ত হয়, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? 16। তাহলে 16 ভাগ মানে ওজন সংক্রান্ত, ওজনের 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় এত ভাগ ওজনের কপারের সাথে। তাহলে আমরা লিখতে পারি 16 ভাগ ওজনের কপার অক্সিজেন যুক্ত হয় কত ভাগের সাথে? 63.5 ইন্টু 2, এত ভাগ ওজনের কপারের সাথে। তাহলে আমাদের ডেফিনেশনে কি আছে? ডেফিনেশনে আছে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে। তাহলে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে কত ভাগের সাথে? তাহলে আমরা লিখতে পারবো 63.5 ইন্টু 2 ডিভাইড বাই 16 ইন্টু 8, তার মানে দাঁড়াবে কত? 63.5। অর্থাৎ এখানে এই যৌগে কপারের তুল্যাঙ্ক ভার হলো 63.5। যদি আমরা আরেকটা যৌগ নিই, ধরো আমি নিলাম Na2O। এই Na2O যৌগে দুটো এলিমেন্ট আছে, সোডিয়াম এবং অক্সিজেন। সোডিয়াম এর পারমাণবিক গুরুত্ব 23। কতগুলো সোডিয়াম আছে? দুটো সোডিয়াম আছে, তাহলে মোট কত ভাগ? 23 ইন্টু 2 ইকুয়াল টু 46। অক্সিজেন কত? 16। তাহলে আমরা বলতে পারবো 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 46 ভাগ ওজনের সোডিয়ামের সাথে। তাহলে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে কত ভাগ ওজনের সোডিয়ামের সাথে? তাহলে তত ভাগ ওজনের সোডিয়ামকেই আমরা বলবো উক্ত সোডিয়ামের তুল্যাঙ্ক ভার। তো আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত, এখানে আমরা পাবো সোডিয়ামের তুল্যাঙ্ক ভার হলো 23। তাহলে সোডিয়ামের কথায় আমি বললাম সোডিয়ামের তুল্যাঙ্ক ভার 23। এর কোনো একক নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সমজাতীয় রাশির অনুপাত, দুটো ভরের অনুপাত হওয়ার জন্য তুল্যাঙ্ক ভারের কোনো একক থাকছে না। এবারে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কি? যখন আমরা তুল্যাঙ্ক ভারটাকে গ্রামে প্রকাশ করব তখন আমরা পাবো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে একে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে হবে কত? 23 গ্রাম। তাহলে 23 গ্রাম সোডিয়াম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম।
যদি আমি বলি 2 গ্রাম তুল্যাঙ্ক সোডিয়াম কত, তাহলে 46 গ্রাম। অর্থাৎ তুল্যাঙ্ক ভারকে যখন আমি গ্রামে প্রকাশ করব তো সেটাই হবে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, তত গ্রামটাই হবে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। এবারে আসা যাক একটা যৌগের কথায় আসি। ধরো তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম, তুল্যাঙ্ক ভরের ডেফিনেশন জানলাম, তুল্যাঙ্ক ভার একটা ইউনিটলেস কারণ দুটো ভরের অনুপাত, এবং এরপরে আমরা যেটা জানবো সেটা হলো তুল্যাঙ্ক ভার নির্ণয়, কিভাবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করব। আমি ধরলাম একটা মৌল এম, এই এম মৌলটা যোজ্যতা সমান এম ধরে নিলাম। তো এই এম মৌলটি হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমি ধরলাম একটা যৌগ যার সংকেত হলো, তাহলে এম এর যোজ্যতা হচ্ছে এম, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, তাহলে সংকেত দাঁড়াবে আমার এম এইচ এন। তাহলে এই এম মৌলটার তুল্যাঙ্ক ভার কত, কিভাবে আমরা ক্যালকুলেট করব। তার যোজ্যতা কত ধরেছি আমরা এম, তার সংকেত কি হয়েছে MHN। তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের এখন, তাহলে এখানে দুটো মৌল আছে, একটা এম একটা হাইড্রোজেন, তো এম এর একটা হাইড্রোজেনের পরিমাণ কত, আমি ধরলাম এম মৌলটার মলিকুলার ওয়েট ও এম, আমি ধরে নিলাম স্মল এম। হাইড্রোজেনের আমরা জানি অ্যাটমিক ওয়েট 1.008 বা 1 কাছাকাছি আমরা ধরতে পারি। তাহলে টোটাল কত, এন সংখ্যক হাইড্রোজেনের টোটাল পরিমাণ 1.008 ইন্টু এন। তাহলে আমরা লিখতে পারি 1.008 ইন্টু এন গ্রাম। হাইড্রোজেন যুক্ত হয়, এম হচ্ছে এর মলিকুলার ওয়েট, এম গ্রাম মৌলের সাথে, মৌলটা কি ক্যাপিটাল এম। তাহলে আমরা তুল্যাঙ্ক ভারের ডেফিনেশনে জানি 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যত ভাগ মৌলের সাথে যুক্ত হয় সেই সংখ্যাটাই, সেই গ্রাম সংখ্যাটাই হচ্ছে উক্ত মৌলের তুল্যাঙ্ক ভার। তাহলে এর করলে কি হবে 1.008 ইন্টু এন ইন্টু 1.008, তাহলে দাঁড়ালো স্মল এম ডিভাইড বাই এন। স্মল এম সমান আমরা কি বলেছিলাম, মলিকুলার ওয়েট অফ ক্যাপিটাল এম, সরি অ্যাটমিক ওয়েট অফ পারমাণবিক ভর কার, এই এম মৌলটা। তাহলে আমার তুল্যাঙ্ক ভর সমান কি দাঁড়ালো, তুল্যাঙ্ক ভর সমান পারমাণবিক ওজন বাই যোজ্যতা। তাহলে আমরা পেলাম কোন মৌলের তুল্যাঙ্ক ভার সমান পারমাণবিক ওজন বাই তার যোজ্যতা। অর্থাৎ একটা মৌলের যদি আমাদের পারমাণবিক ওজন এবং যোজ্যতা জানা থাকে তাহলে আমরা তুল্যাঙ্ক ভার বের করতে পারব। এবারে আসি, এই যে সমীকরণ আমরা পেলাম তুল্যাঙ্ক ভার সমান পারমাণবিক ওজন বাই যোজ্যতা, যাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, তুল্যাঙ্ক ভারকে আমরা সাধারণত ই দিয়ে নোটেট করি। তাহলে ই সমান এ হচ্ছে অ্যাটমিক ওয়েট এবং যোজ্যতা ভ্যালেন্সিকে আমরা ভি দিয়ে নোটেট করলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু ই ইন্টু ভি। এবার দেখা যাক এই যে তুল্যাঙ্ক ভার আমরা পেলাম, এই তুল্যাঙ্ক ভার কিন্তু পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল, কারণ আমরা দেখতে পাচ্ছি এই ই যে টার্মটা সেটা দুটো টার্মের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ভি। এ পারমাণবিক গুরুত্ব যেটা পরিবর্তনশীল নয়, কিন্তু এই ভি টার্মটি পরিবর্তনশীল। যেহেতু পরিবর্তনশীল যোজ্যতা তাই আমার তুল্যাঙ্ক ভারও পরিবর্তনশীল হতে পারে। যেমন একটু আগে আমরা দেখেছিলাম Cu2O, Q
কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইড। এই কিউপ্রাস অক্সাইড এবং কিউপ্রিক অক্সাইডে এর ক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক ভার যদি আমি দেখি তাহলে আমরা দেখব যে 63.5 ইন্টু 2 এত ভাগ ওজনের কপার যুক্ত হয় 16 ভাগের সাথে, তাহলে 8 ভাগ ওজন, তাহলে 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত আছে আমরা বলতে পারি এত ভাগের সাথে, তাহলে 8 ভাগ ওজনের যুক্ত থাকবে কত 63.5 এত ভাগ কপারের সাথে। তার মানে এখানে কপারের তুল্যাঙ্ক ভার দাঁড়ালো 63.5। অনুরূপভাবে আমরা এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব যে 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হচ্ছে 63.5 গ্রাম কপারের সাথে, তাহলে 8 ভাগ ওজনের কত হবে, 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে 63.5 ডিভাইড বাই 16 ইন্টু 8, তার মানে এটা হবে খুব সম্ভবত 31.75। তাহলে এখানে দুটো যৌগ আছে, একটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড, একটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড, যেখানে প্রথমটার ক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক মান হলো 63.5, এক্ষেত্রে 31.75, অর্থাৎ তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হয়ে গেল। তার কারণ কি, এখানে যোজ্যতা দুটো তার আলাদা না, এখানে কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা 1, এখানে কিউপ্রিক অক্সাইডে কপারের যোজ্যতা 2, এই জন্য তুল্যাঙ্ক ভারও পরিবর্তনশীল হলো। এবারে তুল্যাঙ্ক ভার কখনোই শূন্য হতে পারে না, তার কারণ হচ্ছে শূন্য হতে গেলে এর ভ্যালুকে 0 হতে হবে, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব, কোনো মৌলের পারমাণবিক গুরুত্বকে শূন্য হতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়, এই জন্য তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে না। এবারে আসি বিভিন্ন স্কেলে আমরা কিভাবে নিচের বিভিন্ন পদ্ধতি দিয়ে আমরা কিভাবে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। যেমন প্রথমে আসি অক্সাইড ফর্মেশনের দ্বারা। অক্সাইড ফর্মেশনের দ্বারা আমরা তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে পারি। কিরকম, ধরো একটা মৌল এ, তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে একটা অক্সাইড তৈরি করলো। এবারে আমি যে মৌলটা নিয়েছিলাম, যে এলিমেন্টটা নিয়েছিলাম, তার ভর আমার কাছে জানা, তাহলে মাস অফ এলিমেন্ট আমার কাছে নোন, মৌলের ভরটি আমার কাছে জানা। আমি যে অক্সাইডটা তৈরি করলাম, এ এবং অক্সিজেন দ্বারা যে অক্সাইড তৈরি হলো, সেই অক্সাইডের মাস আমি ক্যালকুলেট করলাম, গণনা করলাম, তাহলে মাস অফ অক্সাইড আমার কাছে জানা। তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, মাস অফ অক্সিজেন ডিটারমাইন করতে পারবো। তাহলে মাস অফ অক্সিজেন কত হবে, তাহলে মাস অফ অক্সাইড মাইনাস মাস অফ এলিমেন্ট, তাহলে কতটা পরিমাণ অক্সিজেন এই রিঅ্যাকশনে ইউজড হচ্ছে সেটা আমার কাছে জানা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এত ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় এত ভাগ ওজনের মৌলের সাথে, তাহলে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে কত ভাগ মৌলের সাথে। তাহলে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ তুল্যাঙ্ক ভার সমান, যদি অক্সাইড ফর্মেশনের দ্বারা যদি আমরা করে থাকি তাহলে আমরা বলবো যে মাস অফ এলিমেন্ট, যেটা আমার কাছে নোন, বাই মাস অফ অক্সিজেন, কিভাবে বের করবো, মাস অফ অক্সাইড মাইনাস মাস অফ এলিমেন্ট, তাহলে আমরা লিখবো মাস অফ অক্সাইড মাইনাস মাস অফ এলিমেন্ট ইন্টু 8। এই হলো আমার অক্সাইড ফর্মেশনের দ্বারা ইকুইভ্যালেন্ট ওয়েট ডিটারমাইন করার পদ্ধতি বা তুল্যাঙ্ক ভার নির্ণয় করার পদ্ধতি।
একই রকম ভাবে ক্লোরাইড ফর্মেশনের দ্বারাও আমরা করতে পারি। তাহলে ক্লোরাইড ফর্মেশনের দ্বারা কি হবে না ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার সমান আমরা লিখব মাস অফ এলিমেন্ট বাই মাস অফ ক্লোরাইড মাইনাস মাস অফ এলিমেন্ট into 35.5। তাহলে এইভাবে আমরা ক্লোরিনের ক্ষেত্রে বা ক্লোরাইড ফর্মেশন করেও আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ডিটারমাইন করতে পারি। এবারে হাইড্রোজেন স্কেল দিয়েও আমরা কি করতে পারি, হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করেও আমরা কি করতে পারি না কোনো মৌলের তুল্যাঙ্ক মান নির্ণয় করতে পারি। যেমন ধরো যে সমস্ত মৌলগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে, অর্থাৎ যারা অ্যাক্টিভ মেটাল সক্রিয় ধাতু, সেই সক্রিয় ধাতুগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। যেমন আমি একটা বিক্রিয়া লিখি, তাহলে Zn প্লাস আমরা লিখতে পারি H2SO4 ইকুয়াল টু আমরা লিখতে পারি ZnSO4 প্লাস H2। এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে জিঙ্ক দ্বারা। তাহলে জিঙ্ক হলো একটা সক্রিয় মৌল যেটা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে। আমি ধরলাম এরকম একটা অ্যাক্টিভ মেটাল যেটা কি করলো লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিল। তাহলে আমরা এই হাইড্রোজেন স্কেলের দ্বারা কিভাবে তুল্যাঙ্ক ভার ডিটারমাইন করব। তাহলে আমরা বলবো যে কতটা পরিমাণ এলিমেন্ট কতটা পরিমাণ হাইড্রোজেনকে রিপ্লেস করেছে। তাহলে আমি বলবো ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কতটা আমি অ্যাক্টিভ মেটাল ইউজ করেছি, মাস অফ মেটাল, অ্যাক্টিভ মেটাল সক্রিয় ধাতু আমি কতটা ইউজ করেছি ডিভাইড বাই মাস অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেনটা প্রডিউস হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে তার ভর ইন্টু 1.008। একই রকম ভাবে এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলের ইকুইভ্যালেন্ট ওয়েট ডিটারমাইন করা। এবারে মাস অফ হাইড্রোজেন, যে হাইড্রোজেনটা উৎপন্ন হলো তার আমরা কি করলাম মাস না ডিটারমাইন করে আমরা সাপোজ করলাম যে ওখানে ভলিউম ডিটারমাইন হয়েছে, তার মানে আয়তন ডিটারমাইন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে মাস অফ অ্যাক্টিভ মেটাল ডিভাইড বাই ভলিউম অফ হাইড্রোজেন অ্যাট NTP। আমি যে ভলিউমটা হাইড্রোজেনের পেয়েছিলাম তাকে আমি NTP তে নিয়ে গেলাম ইন্টু, তাহলে মাস যেহেতু তাহলে ভলিউম ইন্টু ডেনসিটি, তাহলে ডেনসিটি অফ হাইড্রোজেন তার মানে 0.0009 ইন্টু 1.9008। তাহলে ইকুয়াল টু মাস অফ অ্যাক্টিভ মেটাল ইন্টু ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। তো
mass of active metal into 1.008 divided by volume of hydrogen at NDP into 0.009 এখানে অবশ্যই ভলিউমটা ml ইউনিটে হবে তো mass of active metal into 11200 ডিভাইড করলে এটা হবে ডিভাইড বাই ভলিউম of hydrogen at NTP in ml unit এভাবে আমরা কি করতে পারি হাইড্রোজেন প্রতিস্থাপিত করে কোনো মৌলের এখানে জিঙ্ক মৌলটার কথা যদি আমি বলি তাহলে মাস অফ অ্যাক্টিভ মেটাল অর্থাৎ জিঙ্কের মাস নিব কতটা হাইড্রোজেন প্রডিউস হয়েছে তার ভলিউম নিব এনটিপিতে ইন্টু 11200 দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব এবারে আসি আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতির সাহায্যে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটকে ডিটারমাইন করতে পারি সেটা হলো মেটাল টু মেটাল ডিসপ্লেসমেন্ট মেটাল টু মেটাল ডিসপ্লেসমেন্ট কি রকম সেটা হলো ধরো তুমি একটা কপার সালফেট সলিউশন নিয়েছো CuSO4 এটা তুমি একটা জিঙ্কের দণ্ড বা আয়রনের দণ্ডকে ঢুকিয়ে দিয়েছো ধরো আমি জিঙ্কের দণ্ড কি করেছো কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়েছো যখনই দিয়েছো এই কপার সালফেট এর কপার এলিমেন্টের থেকে জিঙ্কটা হচ্ছে সক্রিয় ধাতু এই জন্য কি করবে না কপার সালফেট থেকে কপার প্রতিস্থাপিত হয়ে যাবে কপার প্লাস ZnSO4 এবারে ধরা যাক আমি যে জিঙ্ক নিয়েছি সেই জিঙ্কের মাস ধরে নিলাম N1 এত পরিমাণ জিঙ্ক আমি ইউজ করেছি ইউজ করার পর যে কপার আমার তৈরি হয়েছে তার মাস আমি ধরে নিলাম M2 তাহলে আমি বলতে পারি মাস অফ Zn ডিভাইড বাই মাস অফ কপার ইকুয়াল টু equivalent weight of zinc divided by equivalent weight of তাহলে আমার কাছে যে কোনো তিনটা রাশি যদি আননোন থাকে তাহলে আমি একটা আননোন রাশির ভ্যালু ডিটারমাইন করতে পারি এখানে মাস অফ জিঙ্ক আমার কাছে যদি জানা থাকে কত কপার প্রডিউস হলো তার ভ্যালু আমার কাছে যদি জানা থাকে একটা ইকুইভ্যালেন্ট ওয়েট যে কোনো একটা মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট জানা থাকলে অপর মেটালটার আমি ইকুইভ্যালেন্ট ওয়েট ডিটারমাইন করতে পারবো এবারে আসা যাক বিভিন্ন যৌগের ইকুইভ্যালেন্ট ওয়েট কিভাবে ডিটারমাইন করা যায় যেমন প্রথমে আসি অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করা তুল্যাঙ্ক হার অ্যাসিডের তুল্যাঙ্ক হার অ্যাসিডের তুল্যাঙ্ক হার কিভাবে আমরা জানব তো অ্যাসিডের তুল্যাঙ্ক হার জানার আগে যেমন আমি কতগুলো অ্যাসিডের কথা বলছি HCl HNO3 H3PO2 H2SO4 এগুলো হলো আমার এক একখানা অ্যাসিড এই অ্যাসিডের আমাকে তুল্যাঙ্ক ভার বের করতে হবে তো অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যাসিডের মলিকুলার ওয়েট তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান আমরা লিখব অ্যাসিডের আণবিক ওজন বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা
সেটা কি রকম? প্রথমে ধরা যাক HCl। HCl যৌগের আণবিক ওজন কত হবে? হাইড্রোজেন 1 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 ইকুয়াল টু 36.5, এটাই তার আণবিক ওজন। এবারে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, তাহলে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা যদি আমি দেখি, HCl এর কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে? কতগুলো আছে? একটা। কিরকম না, আমার NaOH আছে, এই NaOH এর সাথে HCl এর বিক্রিয়া করানো হলো, তাহলে একটা H প্লাস একটা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে H2O প্লাস NaCl উৎপন্ন হচ্ছে। তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1। HCl এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভর সমান হবে 36.5 ডিভাইড বাই 1। তাহলে HCl এর তুল্যাঙ্ক ভর হলো 36.5 ডিভাইড বাই 1। একই রকম ভাবে আমরা HNO3 টা বের করে নিতে পারবো। HNO3 যদি আমরা দেখি তাহলে হবে H হচ্ছে 1 প্লাস নাইট্রোজেন 14 প্লাস 16 ইনটু 3 ডিভাইড বাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, যেটাই হচ্ছে ক্ষারগ্রাহিতার সঙ্গে সমান। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা যা, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাও তাই। কতগুলো আছে? একটা, মানে 1। তাহলে এটা কত হবে? H2SO4 এর যদি আমরা দেখি তাহলে অ্যাসিডের আণবিক ওজন ক্যালকুলেট করলে দেখা যাবে 98 হবে, ডিভাইড বাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বা ক্ষারগ্রাহিতা হচ্ছে দুটো হাইড্রোজেন আছে, তাহলে ডিভাইড বাই 2 ইকুয়াল টু 49। এবার H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, এই হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে যেমন আমরা HCl এর ক্ষেত্রে দেখেছিলাম প্রতিস্থাপনযোগ্য একটা হাইড্রোজেন, তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটা, HNO3 একটা, H2SO4 দুটো ছিল তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু 2। কিন্তু H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড, সেখানে তিনখানা হাইড্রোজেন থাকলেও এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু 1। অর্থাৎ যদি আমরা এরকম দেখি যে H3PO2 প্লাস NaOH যদি এক্সেস পরিমাণেও অধিক পরিমাণে দিই, তাহলে আমার তৈরি হবে NaH2PO2 প্লাস H2O। তার মানে এখান থেকে একটা মাত্র হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে জলের অণু উৎপন্ন করেছে, তাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এখানে 1। তাই আমার এখানে আণবিক ওজন যদি X হয় তাহলে এর তুল্যাঙ্ক ভর হবে X ডিভাইড বাই 1। এবারে আসা যাক H3PO4 ফসফরিক অ্যাসিড। এই ফসফরিক অ্যাসিড এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3, সর্বাধিক 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে, তাই তার তুল্যাঙ্ক ভার হবে এর আণবিক ওজন ডিভাইড বাই 3। কিন্তু এর তুল্যাঙ্ক ভার ডিপেন্ড করবে এর রিঅ্যাকশনের উপর। যেমন কিছু কিছু ক্ষেত্রে H3PO4 প্লাস NaOH এ তৈরি করতে পারে NaH2PO4। আমরা দেখতে পাচ্ছি এখানে এর তিনখানা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকলেও প্রতিস্থাপিত করেছে মাত্র একখানা হাইড্রোজেনকে। তাই এরকম রিঅ্যাকশনের ক্ষেত্রে H3PO4 এর তুল্যাঙ্ক ভার হবে এর আণবিক ওজন ডিভাইড বাই 1, মানে এর ক্ষারগ্রাহিতা সেখানে 1। তারপরে एग्जांपल যদি আমরা দেখি H3PO4 প্লাস 2NaOH রিঅ্যাকশন করে তৈরি করেছে ধর Na2HPO4। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে H3PO4 এর তুল্যাঙ্ক ভার হবে আণবিক ওজন ডিভাইড বাই ক্ষারগ্রাহিতা 2। আবার H3PO4 প্লাস 3NaOH রিঅ্যাকশন করে তৈরি করবে Na3PO4, অর্থাৎ এর ক্ষারগ্রাহিতা এখানে 3। তাহলে রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করছে আমার অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কিরকম হবে। অর্থাৎ এই রিঅ্যাকশনের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 3। এখানে ক্ষারগ্রাহিতা এই অ্যাসিডটার আমরা 1 ধরেছি কারণ একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এখানে 2 ধরেছি, এখানে 3। এবারে আসা যাক ক্ষারের তুল্যাঙ্ক ভার। ক্ষারের তুল্যাঙ্ক ভার কিরকম? ঠিক একই রকম ভাবে আমরা অ্যাসিডের মতো করতে পারবো। ক্ষারের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার পদ্ধতি হলো ক্ষারের তুল্যাঙ্ক ভার সমান ক্ষারের আণবিক ওজন বাই ক্ষারের অম্লগ্রাহিতা।
কিরকম, যেমন আমরা যদি দেখি NaOH, NaOH এর NaOH একটা ক্ষার, প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যাই হচ্ছে অম্লগ্রাহিতা। সেখানে যেমন ছিল প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যাই ছিল ক্ষারগ্রাহিতা, এখানে প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যাই হচ্ছে অম্লগ্রাহিতা। তাহলে NaOH এর তুল্যাঙ্ক ভার কত হবে? NaOH এর তুল্যাঙ্ক ভার হবে NaOH এর আণবিক ওজন 40 ডিভাইড বাই NaOH এর অম্লগ্রাহিতা 1। যদি আমরা দেখি CaOH এর হোল 2, তাহলে ক্ষারের আণবিক ওজন আমরা ক্যালকুলেট করব, ধরে নিলাম x ডিভাইড বাই এর ক্ষারগ্রাহিতা অম্লগ্রাহিতা হচ্ছে 2, x/2। এইভাবে আমরা ক্ষারের তুল্যাঙ্ক ভার বের করতে পারি। এবারে আসি লবণের তুল্যাঙ্ক ভার। লবণের যখন আমরা তুল্যাঙ্ক ভার বের করব, ধরা যাক একটা লবণ আছে Al2SO4 বলতে। তো এই লবণটা যদি আমি এটাকে প্রথমে ডিসোসিয়েট করি ক্যাটায়ন অ্যানায়নে, তাহলে আমার হবে 2Al, এর উপরে চার্জ কত হবে? এর চার্জ +3 প্লাস 3SO4, এর চার্জ -2। তাহলে আমার এখানে দু রকমের আয়ন আছে, একটা ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন হলো Al3+, অ্যানায়ন হচ্ছে SO4 2-। তো এবারে যখন লবণের তুল্যাঙ্ক ভার বের করবে, লবণের তুল্যাঙ্ক ভার সমান, প্রথমে আমার লবণের আণবিক ওজন নিয়ে নিতে হবে, এটা ক্যালকুলেট করে নিতে হবে আণবিক ওজনটা। ধরে নিলাম আমি x বাই ক্যাটায়নের সংখ্যা ইনটু প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ, প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ। বা এরকম ভাবে আমরা বলতে পারি আণবিক ওজন ডিভাইড বাই অ্যানায়নের সংখ্যা ইনটু অ্যানায়নের চার্জ। তো প্রথমে ক্যাটায়নের কাছে আসা যায়, তাহলে ক্যাটায়নের তাহলে আণবিক ওজন তো উভয় ক্ষেত্রে একই, x ক্যালকুলেট করে নিব এখান থেকে। ক্যাটায়নের সংখ্যা কতগুলো ক্যাটায়ন আছে? দুটো। তার চার্জ কত? প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ 3, তাহলে 2 × 3 মানে 6 দিয়ে ডিভাইড করতে হবে আণবিক ওজনকে, দিলেই আমরা লবণের তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। এখানে যদি আমরা দেখি অ্যানায়নের সংখ্যা, কতগুলো অ্যানায়ন আছে? 3টা, ইনটু অ্যানায়নের চার্জ কত আছে? -2, তার মানে হচ্ছে 3 × 2। তাহলে এখানে আমরা পাবো কত? x/6। ঠিক একই হলো, এখানে যা এখানেও তাই। তাহলে লবণের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার পদ্ধতি হলো, প্রথমে লবণকে আমি ডিসোসিয়েট করব। যদি আমি এরকম দেখি CaCl2, তার ক্ষেত্রে হবে এটা একটা লবণ, এই ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লিষ্ট করব, বিশ্লিষ্ট করার পর ক্যাটায়নের সংখ্যা ইনটু তার চার্জ দিয়ে ভাগ করব তার আণবিক ওজনকে, বা এই আণবিক ওজনকে অ্যানায়নের সংখ্যা ও চার্জের গুণফল দিয়ে ভাগ করব। এবারে আসা যাক জারকের তুল্যাঙ্ক ভার ও বিজারকের তুল্যাঙ্ক ভার। জারক পদার্থ, জারক পদার্থের তুল্যাঙ্ক ভার। জারক পদার্থের তুল্যাঙ্ক ভার যেমন আমি ধরে নিলাম একটা জারক পদার্থ KMnO4 বা K2Cr2O7 আমরা ধরতে পারি। তো KMnO4 হচ্ছে একটি তীব্র জারক পদার্থ। এরকম জারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে করব কি না, KMnO4 কে K+ এবং MnO4- এই দুটো আয়নে বিশ্লিষ্ট করব। তাহলে এখানে আছে K+ এবং পারম্যাঙ্গানেট আয়ন। তো এবারে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার যখন আমরা করব, সেটা কোন মিডিয়ামে করছি? আমি ধরে নিলাম অ্যাসিড মিডিয়ামে KMnO4 এর তুল্যাঙ্ক ভার আমি বের করতে চাইছি। তাহলে MnO4- কোন মিডিয়ামে হচ্ছে? অ্যাসিডিক মিডিয়াম, মানে H+ লাগবে। তো কতগুলো H+ লাগবে? এখানে আমরা দেখব কতগুলো অক্সিজেন আছে, 4টা, তার মানে 8টা হাইড্রোজেন লাগবে, দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন, কারণ এখান থেকে ওয়াটার মলিকুল রিলিজ করবে। তাহলে কতগুলো ওয়াটার মলিকুল? 4H2, ব্যালেন্স করে নিতে হবে, প্লাস Mn2+ আয়ন উৎপন্ন করে। তাহলে এখানে ম্যাঙ্গানিজ MnO4- এর ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ছিল +7, এখান থেকে আমার অক্সিডেশন স্টেট ম্যাঙ্গানিজের দাঁড়ালো +2। তাহলে কতগুলো ইলেকট্রন গ্রহণ হয়েছে? 5টা ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাহলে আমার KMnO4 এর তুল্যাঙ্ক ভার হবে KMnO4 এর আণবিক ওজন ডিভাইড বাই তার গৃহীত ইলেকট্রন সংখ্যা।
কতগুলো গৃহীত ইলেকট্রন সংখ্যা কত? 5। তাহলে জারকের তুল্যাঙ্ক ভার হবে আণবিক ওজন বাই গৃহীত ইলেকট্রন সংখ্যা। আবার যদি মিডিয়াম চেঞ্জ করে দিই, ধরো এরকম করলাম নিউট্রাল মিডিয়াম। তো নিউট্রাল মিডিয়াম যদি হয় তাহলে আমার হবে MnO4 মাইনাস, এখান থেকে উৎপন্ন হবে MnO2, তাহলে +7 অক্সিডেশন স্টেট ছিল, হলো +4। গৃহীত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা, অতএব আমরা নিউট্রাল মিডিয়ামে পাবো আণবিক ওজন ডিভাইড বাই 6। আমরা যদি বেসিক মিডিয়ামে করি তাহলে হবে KMnO4 অর্থাৎ MnO4 মাইনাস, এখান থেকে উৎপন্ন হবে MnO4 মাইনাস, অর্থাৎ গৃহীত ইলেকট্রন সংখ্যা একটা। অতএব বেসিক কন্ডিশনে KMnO4 এর তুল্যাঙ্ক ভার হবে আণবিক ওজন বাই। এভাবে আমরা জারক পদার্থের তুল্যাঙ্ক ভার বের করতে পারি বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে আমরা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভারও নির্ণয় করতে পারি। বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? বিজারক পদার্থের ক্ষেত্রে আমরা বের করব আণবিক ওজন বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা।